পতনের মাস তিনেক আগে থেকে আমি স্ট্রেইট বলছিলাম যে গভর্নমেন্টের টাইম ইজ আপ। একেবারে আমি লাইভ প্রোগ্রাম বলছিলাম টাইম ইজ আপ, আপনাকে যেতে হবে। এটা আমি খুব খুব আস্থার সাথে বলতাম। আমি আমার পার্টির সুপ্রিমোর কাছেও আমি কমিউনিকেশনে ফোনে আমি বলতাম টাইম ইজ আপ, এখন আমাদের প্রিপারেশন নিতে হবে। বিকল্প কেন্দ্র অনলি শাহবাগ না, বিকল্প কেন্দ্র বলতে আমি সমাবেশ করা, সমবেত হওয়ার, প্রতিবাদ জানানোর, নিজেদেরকে সংগঠিত করার বিকল্প কেন্দ্রের কথা বলেছি, অর্থাৎ বিকল্প অবস্থান। বিপ্লবের জন্য বিপ্লবী নেতা লাগে, বিপ্লবের জন্য বিপ্লব সংগঠন করার জন্য বিপ্লবী ক্যাডার লাগে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ থাকতে হয়। যে আমার পেছনে সে তালি দিলেন অনেকক্ষণ, তারপরে বললেন যে বলেন, ওনার অ্যাকসেন্ট আছে করেন। আবার বললাম, উনি প্রবাবলি খুব অভিভূত হয়েছিলেন আমার বক্তব্যে। তো ওনার একটা ধারণা ছিল আমাকে ছাত্র দলের নতুন কমিটি হবে, সেখানে বড় জায়গায় নিয়ে যাওয়া। তো আমাদের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত একজন স্থায়ী কমিটির সদস্য ছিলেন, পরবর্তী তিনি স্পিকার হয়েছিলেন আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময়। ওনাকে বললেন যে আমি যে বক্তৃতাটা উনি আমাকে মানে পছন্দ করেছিলেন সেটা খুলনাতে। তো ওনার ধারণা আমার বাড়ি খুলনার ওই ছেলেটিকে ছাত্রদলের প্রেসিডেন্ট বানালে কেমন হয়। তো রাজ্জাক ইজ টু ইয়াং, নোবডি উইল অ্যাকসেপ্ট হিম, তাকে কেউ মানবে না, ওর অনেক সিনিয়ররা আছে। কিছুদিন পরে আবার বললেন যে আচ্ছা ছেলেটি সেক্রেটারি করলে কেমন হয়। বলে স্যার এটাও মানবে না, যে কারণে প্রেসিডেন্ট মানবে না সেই কারণে সেক্রেটারি মানবে না, ও তো বোধহয় অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র। ও আচ্ছা। ঠিক মারা যাওয়া মানে শাহাদত বরণ করার দুদিন আগে লাস্ট ওনার মানে বিএনপি অফিসের কর্ম দিবসে ছাত্রদলের কাউন্সিল হবে 30 তারিখে। প্রস্তুতি কেমন জানার জন্য তার একটা আগ্রহ ছিল, সব জেনে ঠেনে যাবেন। গাড়িতে ওঠার আগে রাজ্জাক সাহেবকে মানে শেখ রাজ্জাক আলীকে বললেন ওই যে খুলনার ছেলেটি, আমার নামটা প্রায় ভুলে যেতেন, বলে স্যার আসুজ্জমানি। বলবো হ্যাঁ, ওকে তো প্রেসিডেন্ট সেক্রেটারি বানানো যাবে না, অলরাইট মেক হিম ভাইস প্রেসিডেন্ট। তো উনি শাহাদত বরণ করলেন। আমাদের কাউন্সিলটা ওই দিন হওয়ার কথা ছিল, হলো না। পরবর্তীতে যখন কাউন্সিল হলো তখন আমার কমিটিতে থাকা না থাকা নিয়ে একটা নিশ্চয়তা দেখা দিল। কারণ হচ্ছে যে হঠাৎ করে কেন আমার নাম বারবার আলোচিত হচ্ছে, আমার সিনিয়র এটা মেন্টালি মেনে নিতে পারছিলেন না, ফলে আমার বাদ পড়ে যাওয়ারই একটা মানে সম্ভাবনা হয়ে গেল। তখন শেখ রাজ্জাক আলী তৎকালীন শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, শাহজিজুর রহমান সাহেবের কাছে তিনি গেলেন, বললেন যে স্যার এরকম একটা ব্যাপার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মতো বলে গিয়েছিলেন। বলেন কি সাংঘাতিক, তো ওসিয়ত হয়ে গেছেন। দেন হি টক টু অ্যাক্টিং প্রেসিডেন্ট জাস্টিস সাত্তার, উনি পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তখন। তো জাস্টিস সাত্তার শুনে বললেন যে ইয়েস, এটা তো ওসিয়ত হয়ে গেছে, এটা করতেই হবে। তো সেই হিসাবে আমি ওসিয়ত প্রাপ্ত হয়ে আমি পার্টির ভাইস প্রেসিডেন্ট হলাম, মানে এক ধাপে। এরপর আমি পার্টির প্রেসিডেন্ট হয়েছি, এটা আমি জানতাম, মানে আমার বিশ্বাস ছিল ও জায়গাটা তো আমি যাব। আমার একটা কমিটমেন্ট ছিল, যেটা বলছিলাম 87 আমি স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে গেলাম। সেখানে তখন একটা লবিং বলে একটা শব্দ ছিল, আওয়ামী লীগের তরফ থেকে ডক্টর কামাল হোসেন এরা এরশাদ সরকারের বিরুদ্ধে মানে কথা বলতে যেতেন। অন দ্য আদার হ্যান্ড আমাদের পার্টির তরফ থেকে ডক্টর বদরুল চৌধুরী, এলপি সিদ্দিক সাহেব মরহুম তিনি গিয়েছিলেন। আর আমাকে আলাদাভাবে আমন্ত্রণ করে, যেহেতু আমরা জাতীয়তাবাদী ছাত্র দল ওয়াজ কনসিডার্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অর লার্জেস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন অ্যাট দ্যাট টাইম। তা আমাকে আমন্ত্রণ করা হলো, আমি ওখানে গেলাম। ব্রিটিশ পার্লামেন্টের আপনার তখনকার সময় অপোজিশনে আপনার ডেপুটি লিডার পিটারসন, তার সাথে আমরা মিটিং করলাম। তো এরপর তো আমি পড়াশোনার জন্য থেকে ওখানে চলে গেলাম। এরপরে 90s দেশে ফিরলাম তো শুধুমাত্র এই দেশটার জন্য, কারণ আমার কোনো পিছু টান ছিল না। আমি এখনটা ভাড়া বাড়িতেই থাকি। আমার সাগরের অনেকেই হয়তো 1000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। যারা বিএনপি রাজনীতি করি নেতাদের মধ্যে আমি সবচেয়ে একটা কম দামি গাড়িতে চলি। একজন মধ্যে গাড়ি ব্যবহার করার কথা বলে প্রফেসর হাসানুজ্জামান চৌধুরী সাহেব বললেন, আমার ড্রাইভারটি আজকে অসুস্থ থাকার কারণে আজকে আমাকে অন্য একজনের গাড়ি ব্যবহার করতে হলো। তো তিনি আমাদের দলেরই হাইকোর্টের একজন ব্যারিস্টার।
নিজের তরফ, নিজের বাবার তরফে, শ্বশুরবাড়ির তরফে, দুই তরফেই বেশ ধনী মানুষ। তিনি আমাকে বলেছেন যে আপনার সাংগঠনিক কাজে যদি কখনো প্রয়োজন আমি আপনাকে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিতে পারি। তা আমি গতকাল রাতে তাকে অনুরোধ করলাম যে তুমি কি আমাকে একটু পাঠাবে, আমার একটু পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, যত রিক্সায় উঠতে চলতে একটু অসুবিধা হবে। তুমি বলে হ্যাঁ পাঠাতে পারবো। উনি একটা গাড়ি পাঠিয়েছেন, গাড়িটা অনেক দামি গাড়ি। আমি খুব লজ্জায়, আমি চিন্তা করি এত বড় গাড়িতে তুমি কখনো চলি না, এত ওজনদার গাড়িতে তুমি কখনো চলি না। যদি কেউ আমাকে দেখে যে আমি এত বড় একটা গাড়িতে চড়ছি, এটি মাস দেড়েক ধরে একটা সরকারের পরিবর্তন হয়ে গেছে, আমরা সরকারে নাই বটে, আবার কেমন কেমন যেন বিরোধী দলও না, এরকম একটা ব্যাপার নাকি। সরকারে তো নিশ্চয়ই নেই, কিন্তু কেমন কেমন একটা বিরোধী দলও নই বলে অনেকে কেউ কেউ মনে করে। তো হঠাৎ করে যদি আমার এরকম একটা গাড়ির পরিবর্তন যদি কেউ দেখেন, গাড়িটা যে আমি আজকে একদিনের জন্য ব্যবহার করছি বা আসলাম, এটা তো হয়তো অনেকে বুঝবেন না। একটা ভুল ধারণা আমার সম্পর্কে সৃষ্টি হতে পারে, যেটা গত 40-45 বছর ধরে মানুষ আমাকে যেভাবে ভাবে তার দেখা সম্পূর্ণ হয়ে যাবে। আমি বিশ্বাস করে আমি খুব লজ্জায়, আমি ঠিক গাড়ি এই সামনে প্রেস ক্লাবের সামনে পোর্টিকোর নিচে গাড়ি এখানে আমি নামিনি। আমি মোটামুটি বেশ দূরে ওখানে নেমে বললাম যে ওই পেছনে যখন গাড়িগুলো পার্ক করে আমি বলি এখানে নামিয়ে দেন, হেঁটে এখানে আসলাম, যাতে সো দ্যাট অন্যরা আমার সম্পর্কে দেখে কোনো ভুল ধারণা পোষণ না করে। জবাবদিহিটা তো একজনের নিজের কাছ থেকেও থাকতে হবে নাকি। শুধু কোশ্চেন করলেই জবাব দেবো তা তো না, তার আগেও তো জবাবদিহি করতে হয়, এক ধরনের স্বচ্ছতা থাকতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ছাত্র জীবন থেকে লড়াই করেছি। এটা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রত্যয় নিশ্চয়ই ছিল আমাদের। আমরা অনেকগুলো গণঅভ্যুত্থান হয়েছে, 24-এ যেটা হচ্ছে কেউ কেউ বিপ্লব বলেন, এটা আমি গতকাল ফরাদ মাজার সাহেব সহ আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম, সেখানে আমার অনেক কন্ট্রাডিকশন ছিল তার আর্গুমেন্টের ব্যাপারে। আমি বলেছিলাম বাংলাদেশে যেটা হয়েছে সেটা কোনো বিপ্লব না। বিপ্লবের জন্য কি বিপ্লবী রাজনৈতিক দল লাগে, বিপ্লবের জন্য বিপ্লবী নেতা লাগে, বিপ্লবের জন্য বিপ্লব সংগঠন করার জন্য বিপ্লবী ক্যাডার লাগে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ থাকতে হয়। দর্শন তো নিশ্চয়ই বলে, সেটা আপনি ইসলামী বিপ্লব হোক, সেটা খোমেনির বিপ্লব হোক, অথবা সেটা রুশ বিপ্লব হোক, হোয়াট এভার, যাই হোক না কেন, এমনকি একটা একেবারেই বিপ্লববাদী মানে ধর্মান্ধ ধারণার বিপ্লবও হতে পারে না তা না, মানে দ্যাট ইজ অলসো এ বিপ্লব। কিন্তু বাংলাদেশে যেটা আপনার 5ই অগাস্ট যেটা হলো, 36 দিনে যেটা হলো, সেটা আসলে বিপ্লব না। মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, বঞ্চনা, দ্রোহ সব কিছু মিলিয়ে সরকারটা 5 তারিখে জাস্ট পড়ে গিয়েছে। আমি নিয়মিত টকশোতে যারা আমার টকশোগুলো ফলো করছেন, আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে মাস 3 ধরে, মানে পতনের মাস 3 আগে থেকে আমি স্ট্রেইট বলছিলাম যে গভর্নমেন্টের টাইম ইজ আপ। একেবারে আমি লাইভ প্রোগ্রাম বলছিলাম টাইম ইজ আপ, আপনাকে যেতে হবে। এটা আমি খুব খুব আস্থার সাথে বলতাম। আমি আমার পার্টির সুপ্রিমোর কাছেও আমি কমিউনিকেশনে, ফোনে আমি বলতাম টাইম ইজ আপ, এখন আমাদের প্রিপারেশন নিতে হবে। বিকল্প কেন্দ্র অনলি শাহবাগ না, বিকল্প কেন্দ্র বলতে আমি সমাবেশ করা, সমবেত হওয়ার, প্রতিবাদ জানানোর, নিজেদেরকে সংগঠিত করার বিকল্প কেন্দ্রের কথা বলেছি, অর্থাৎ বিকল্প অবস্থান। এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যাবে। এখন কত হলো যে এই যে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটা রূপান্তর ঘটেছে। আমাদের মধ্যে প্রায় আমরা কথা বলছি যে আমাদের যে পরিবর্তনটা হলো, অথবা যেটাকে অনেক উচ্ছ্বাসের সাথে দ্বিতীয় স্বাধীনতা বলেন, এটাকে আমরা সংহত করতে পারছি না, অথবা এটার জন্য কী কী চ্যালেঞ্জেস আছে। অপরচুনিটিস আর দেয়ার নিঃসন্দেহে, বাট চ্যালেঞ্জ অনেক বড়। ইতিমধ্যে বেশ কিছু চ্যালেঞ্জ আপনার বেনিফিস্টেড হয়েছে, আপনারা দেখেছেন। এরপর অনেকগুলো ঝুঁকি আছে। পার্বত্য চট্টগ্রামের অশান্তি বলেন, তারপরে দেখবেন হঠাৎ করে নতুন কিছু ট্রেড ইউনিয়ন গজাচ্ছে, তাদের দফা দাবির কথা বলবেন। তারপরে আপনার সাম্প্রদায়িকতার কথা বলে দেখবেন এক শ্রেণীর লোক ইন দ্য নেম অফ প্রোটেস্ট তারা শাহবাগ এবং অন্য জায়গায় সমাবেশ হচ্ছে, এবং সেখানে অনেক লোক জড়ো হচ্ছে। এবং এরপরে আপনি দেখবেন যে ভারতের আপনার ওই নৃগোষ্ঠী
দের মধ্যে কেউ কেউ ওদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে চিঠি দিয়েছেন বাংলাদেশের বৌদ্ধ চাকমাইদেরকে প্রোটেক্ট করার ব্যাপারে। গতকালকে আমি একটি আলোচনায় ছিলাম, সেখানে আমি বলেছি যে ও দেশের যে চাকমা বুদ্ধিস্ট তারা যেই নামে নরেন্দ্র মোদীর কাছে পিটিশন করেছেন